শুভেচ্ছা সবাইকে। ভুবন বাংলার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা ইতোমধ্যেই জেনেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলবো অনুবাদ কবিতা নিয়ে। কবিতা অনুবাদ কবিতা নিয়ে। আর আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আমরা যাকে পেয়েছি তিনি হলেন ডক্টর আসফার হোসেন। তাকে আমন্ত্রণ জানানোর আগে তার একটু সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে নিতে চাই। ডক্টর আসফার হোসেন মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। এছাড়াও তিনি গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং পড়াচ্ছেন ইংরেজি, বিশ্ব সাহিত্য এবং ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ। এই দুটি প্রতিষ্ঠান ছাড়াও ডক্টর আসফার হোসেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি এবং ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি সহ আরো কিছু বিশ্ববিদ্যালয়। ডক্টর আসফার হোসেনের বহুমাত্রিক সত্তা। তিনি একাধারে লেখক, গবেষক, কবি, সমালোচক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমরা এই মুহূর্তে ডক্টর আসফার হোসেনকে স্বাগত জানাতে চাই ভুবন বাংলায়। ডক্টর আসফার হোসেন, আপনাকে ভুবন বাংলায় স্বাগতম। ধন্যবাদ এবং আপনার এই সদয় ভূমিকার জন্য অনেক ধন্যবাদ। আর সেই সাথে পরিচয় করিয়ে দিতে চাই এই পুরো অনুষ্ঠানটি জুড়ে আমার সাথে যিনি থাকছেন, রিটন খান। রিটন খান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আসফার ভাই, আমরা শুরু করতে চাই। এই যে আমরা একটি বিষণ্ণ বিবর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কেমন কাটছে আপনার এই সময়? আপনার অভিজ্ঞতাটা কি? আর এই সময়ে আপনার বেঁচে থাকার মানে আপনার কাছে কেমন? সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বলা দরকার এই বিষণ্ণতা যার কথা আপনি উল্লেখ করেছেন সেটি একটি চ্যালেঞ্জও বটে। আমরা একটা ইতিহাসের বিশেষ অভূতপূর্ব মুহূর্তে অবস্থান করছি বলে আমার ধারণা। এই কোভিড-19 যে সংক্রমণের দুর্যোগ, এই দুর্যোগ পৃথিবীর মানুষকে বিভিন্নভাবে বিপর্যস্ত করেছে, উপদ্রুত করেছে। মানুষের প্রশ্ন যে আমি কোন মুহূর্তে শেষ হয়ে যাচ্ছি, এরকম একটি প্রশ্ন। এই প্রশ্ন যে নিজেই খুব অভূতপূর্ব সেটি বলা যাবে না। এর আগেও এই ধরনের প্রশ্ন উঠেছে। অ্যাটমিক বোমার যে যুগ, সেই যুগেও উইলিয়াম ফকনার একটা প্রশ্ন সামনে এনেছিলেন মানুষের বোঝার জন্য, এবং সে প্রশ্নটা ছিল এরকম যে এভরি মোমেন্ট দ্য কোয়েশ্চেন ইজ ওয়েন উইল আই বি ব্লোন আপ। তারপরে তিনি যুক্ত করেছিলেন বাট ম্যান উইল প্রিভেইল, হিউম্যানিটি উইল প্রিভেইল। ফকনারের কথাটা এই মুহূর্তেও মনে পড়ছে। এবং এই দুর্যোগের যে মুহূর্ত, এই মুহূর্তে অবশ্যই বলা যাবে যে সবাই উপদ্রুত হলেও সবাই একইভাবে উপদ্রুত সে কথা বলা যাবে না, কারণ এখানে শ্রেণীর প্রশ্ন আছে, এখানে বর্ণের প্রশ্ন আছে, জাতীয়তার প্রশ্ন আছে, এখানে জেন্ডারের প্রশ্ন আছে। এইসব প্রশ্নগুলো এখন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং এই প্রশ্নগুলো যেমন প্রাসঙ্গিক তেমনি বেঁচে থাকা নিজেই একটা ভীষণ প্রাসঙ্গিক বিষয় এটি হয়ে উঠেছে। এবং বাঁচার জন্য যে নিষ্ঠা দরকার তারও প্রয়োজনীয়তা দেখছি বলে আমি মনে করি। আমার অভিজ্ঞতাকে বোঝাতে গেলে আমি আপনাদের সঙ্গে আমার তর্জমায় একটা বিশেষ কবিতা শেয়ার করতে চাই, এবং এই কবিতাটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় কবি, কমিউনিস্ট কবি, তুরস্কের কবি নাজিম হিকমতের। নাজিম হিকমতের কবিতা। এই কবিতার শিরোনাম হচ্ছে বাঁচা নিয়ে, এবং এই কবিতার আগেও আমি শেয়ার করেছি আমার বন্ধু এবং কমরেড এবং আমার প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে। আবার শেয়ার করার সুযোগ দিচ্ছি। আবারও বলি, কবিতার শিরোনাম বাঁচা নিয়ে। আমি এটি আপনাদের সামনে পড়ব। বেঁচে থাকা যাতা ব্যাপার নয়, তোমাকে বাঁচতে হবে দারুণ নিষ্ঠায়। যেমন ধরো কাঠবিড়ালি বাঁচে, মানে বাঁচার বাইরে বা ওপরে কোনো কিছুর দিকে না তাকিয়েই, মানে বাঁচাটা হবেই 24 ঘন্টার কাজ। বেঁচে থাকা মোটেই যাতা ব্যাপার নয়, তোমাকে বাঁচতে হবে দারুণ নিষ্ঠায়, এমন ভাবে এবং এতটাই যে ধরো তোমার হাত বাঁধা আছে তোমার পিঠে, অথবা তোমার পিঠ দেয়ালে, অথবা তুমি আছো পরীক্ষাগারে,
তোমার ফকফকা সাদা ধবল সাদা কোট পরে কিংবা নিরাপত্তার জন্য বিশেষ চশমা পরে তুমি জান দিয়ে লড়তে পারো জনতার জন্য, এমনকি তাদের জন্য যাদের মুখ তোমার দেখা হয়নি কখনো, এমনকি এই জেনেও যে বেঁচে থাকাই সবচাইতে বাস্তব, সবচেয়ে সুন্দর। মানে তোমাকে বাঁচতে হবে এতটা নিষ্ঠায় যে ধরো 81তেও তোমাকে গাছ লাগাতে হচ্ছে, তা আবার তোমার সন্তান সন্ততির জন্যই কেবল নয়। হয়তো মৃত্যুকে তুমি ভয় পাও, কিন্তু তুমি বিশ্বাস করো না মৃত্যু, কারণ দারুণ ভাবে বেঁচে থাকা ভয়ানক মৃত্যুর চেয়েও কঠিন কিন্তু সুন্দর। ধরা যাক আমরা ভীষণ অসুখে আক্রান্ত, যেতে হবে অপারেশন টেবিলে, সেখান থেকে হয়তো আমরা আর উঠবো না, হয়তো বিষণ্ণতায় তখন মন ভরে যাবে, তার কৌতুক কিংবা রসিকতায় আমরা জীবনকে ভরিয়ে রাখবো টুকরো টুকরো হাসিতে, অথবা জানালার বাইরে তাকিয়ে দেখবো কিভাবে ঝরছে বৃষ্টি, বৃষ্টি ঝরছে কিভাবে, এমনকি গভীর আগ্রহে অপেক্ষা করব বিজয়ী জনতার সর্বশেষ শুভ ও সুন্দর সংবাদটির জন্য। অর্থাৎ যেভাবেই হোক এবং যেখানেই থাকি না কেন বাঁচবো এমন তুমুল ভাবে যেন মৃত্যু নেই, কেবল আছে বাঁচা, বাঁচা কিন্তু তার জন্য পৃথিবী আর মানুষকে ভালোবাসতে হবে এমন তীব্রতায় যেন পেছনে তাকিয়ে বলা যায়, হ্যাঁ বেঁচে ছিলাম, বেঁচে আছি। ধন্যবাদ। চমৎকার। আহ, এভাবেই বেঁচে থাকার মানে খুঁজে নিতে হবে আমাদের। ডক্টর আসফার, আপনার কাছে জানতে চাই যে আপনার বহুমুখী সত্তার মাঝখানে কবিতা একটি বিশেষ জায়গা দখল করে আছে, তারপরেও আপনাকে কিঞ্চিত লাজুক মনে হয় কবিতার ব্যাপারে। তো জানতে চাইবো এই কবিতার সাথে আপনার সংযোগের ইতিহাস কেমন করে শুরু? ধন্যবাদ প্রশ্নের জন্য, এবং যথার্থই বলেছেন। আমি নিজেকে কিন্তু কখনো কবি বলে পরিচয় করিয়ে দেয় না, আমি লেখক। এই কথা বলি, অনেকে আমাকে যখন আমার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করে আপনি কি করেন, কিভাবে পরিচিত হতে পছন্দ করেন, এটাও বলা প্রশ্ন করেছেন একাধিকবার। তো আমি বলি যে আমি লেখক একজন, কিন্তু আমি নিজেকে কবি হিসেবে পরিচয় দিতে একটু বেশ দ্বিধা করি। কারণ এই অর্থে যে কবি হওয়া অত্যন্ত কঠিন কাজ বলে মনে হয় পৃথিবী আমার জন্য। কঠিনতম কাজের একটা হচ্ছে কবিতা লেখা। শুধু লাইনের পর লাইন সাজালে আর শব্দ এদিক সেদিক করলেই যে কবিতা হয় তা তো না। কবিতা আমার কাছে মনে হয় যে একটা বিশাল সংগ্রামের ব্যাপার, প্রস্তুতিরও ব্যাপার আছে। এবং আমি জীবনানন্দ দাশের ওই কথাটাও বিশ্বাস করি, হ্যাঁ সবাই কবি নয়, কেউ কেউ কবি। অবশ্য এখানে একটু যুক্ত করার দরকার যে মানুষের সৃজনশীলতা বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের অনুশীলনেই কাজ করতে পারে। কেবল কবিরাই যে একমাত্র সৃজনশীল, বা আঁকিয়ে বা শিল্প সঙ্গীতকার বা স্থপতি তারাই যে একমাত্র সৃজনশীল তা কিন্তু নয়। একটা সৃজনশীলতার কিন্তু একটা প্রথাসিদ্ধ সনাতন ধারণা আমাদের সমাজে উৎপাদিত হচ্ছে, পুনরুৎপাদিত হচ্ছে, এবং একদল লোক মনে করে যে তারাই কেবল সৃজনশীল। আমি কি হুনুরের একটা দল আছে সৃজনশীলতা নিয়ে, কিন্তু সৃজনশীলতা আসলে মানুষের সম্পত্তি, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বাপদাদার সম্পত্তি নয়। এ কথাটা আমি বারবারই বলি। অর্থাৎ সৃজনশীল হতে পারে একজন মেকানিক, যেমন সৃজনশীল হতে পারে তেমনি একজন দার্শনিক, একজন গাণিতিক, একজন শিক্ষক সৃজনশীল হতে পারেন, এমনকি একজন কারণিক সৃজনশীল হতে পারেন, একজন কৃষক সৃজনশীল হতে পারেন, একজন মা যিনি সংসারের হাল ধরেন কঠিন সময়, কিংবা একজন মাঝি যিনি বৈঠা ধরেন সময় ইত্যাদি। সৃজনশীল হওয়ার মানুষের অনুশীলনের ভেতরে, বিভিন্ন অনুশীলনের ভেতরেই সম্ভব হয়। কিন্তু আমার পক্ষে, হয়তো আমি অন্য ক্ষেত্রে কিছুটা সৃজনশীল হতে পেরেছি, কবিতার ক্ষেত্রে কবিতায় সৃজনশীল হওয়া সেটি আমার কাছে খুবই দুরূহ মনে হয়, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করেছি, এটা বলা যেতে পারে। সুতরাং হ্যাঁ, কবিতা কবি হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার সাহস আমার হয় না, কিন্তু কবিতা যে লিখেছি একসময়, এখনো মাঝে মাঝে লেখার চেষ্টা করি, সেটা বলা যাবে। আর আমার সাথে কবিতার সংযোগের কথা বলতে গেলে আমার ছেলেবেলার কথা বলতে হয়। আমার ছেলেবেলায় আমার কবিতার প্রতি একটা তুমুল আগ্রহ তৈরি হয়েছিল, এবং সেই আগ্রহ তৈরি করার পেছনে যাদের অবদান আছে তাদেরকে আমি এই মুহূর্তে স্মরণ করছি। তারা আমার পিতামহ এবং মাতামহ দুজন। আমার নানা, তিনি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, পণ্ডিত, সংস্কৃত জানতেন ভালো, ফার্সিও জানতেন ভালো, এবং আমার দাদাও ছিলেন একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং তিনিও সংস্কৃত এবং ফার্সি এই দুই ভাষা জানতেন। তো ছেলেবেলায় আমার যেটা হয়েছে, সংস্কৃত শ্লোক শুনে শুনে এবং ফার্সির
লাইন শুনে শুনে, ফার্সি কবিতা শুনে শুনে আমি বড় হয়ে উঠেছি। ওই ফার্সি কবিতার যে ছন্দস্পন্দ এবং তার যে ধ্বনি মাধুর্য এবং সংস্কৃত শ্লোকের যে কেডেন্স, এটা পরে আমি আবার ল্যাটিন অধ্যয়ন করতে গিয়েও লক্ষ্য করেছি। সেই ধরনের বিট, ডেন্টাল বিটস, এগুলো আমাকে খুব টানতো, খুব ছেলেবেলায়। আমার তখন খুব মনে হচ্ছে যে বাহ, আমি যদি এইভাবে পংক্তি রচনা করতে পারতাম, এইভাবে ধ্বনি বিন্যাস করতে পারতাম। তখন অবশ্যই ধ্বনির প্রতি সাধারণত শিশুদের একটা আকর্ষণ থাকে, যত না ভাবের প্রতি। ভাবের বিষয়টা পরে এসছে, কিন্তু ধ্বনি শুরুতেই আমাকে দারুণ ভাবে টেনেছে। এই ধ্বনি, এই ধ্বনি বৈশিষ্ট্য, ধ্বনির এবং ছন্দস্পন্দ। যেমন আমার দাদু আমাকে যখন শোনাতেন এইভাবে, জাজ হাস্ত খুদা নিস্তি ইয়াকেন মে জানাম চো দেদা তেল বেনুরে সদ জুলমাত ইয়াকেন মে খারানা। আমার কাছে মনে হতো, এটা আমি শিখেছি খুব ছেলেবেলায়। আমি কত হবে 6 বছর 7 বছর বয়সে আমি এই পংক্তিগুলো আমার দাদু আমাকে বলেছে, এখন আমার মনে হয়। পরে আমি যখন নজরুল ইসলামের অনুবাদে, এটা হাফিজের পংক্তি, কবি হাফিজ, ফার্সি কবি হাফিজের পংক্তি আমি উচ্চারণ করলাম একটু আগে, এবং নজরুল ইসলামের অনুবাদে এরকম এরকম আসে, বুক হতে তার পিরান কোলে সামাঙ্গী ওই তন্নি যখন, ঠিক উপমা পাইনি খুঁজে সে মাধুরী দেখায় কেমন, এমনি তরল রূপগো তাহার বুকের তলে হৃদয় দেখায়, পুকুর তলে সুডোল নুড়ি যেমন। এই ধ্বনি মাধুর্য, এই ধ্বনি মাধুর্য আমাকে খুব টেনেছে অবশ্যই। এবং সেদিক থেকে আমার মনে হয়েছিল যে আমি ছেলেবেলায় হয়তো কিছু ধ্বনি দিয়ে কবিতা লিখতে পারবো। চেষ্টাও করেছি, আমি চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমার বাবা, যদিও তিনি টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করেছেন, তিনি একজন প্রাক কলোনিক ছিলেন, ইংরেজিতে বলে এস্টিমেটর। তিনি এস্টিমেশন নিয়ে কাজ করেছেন, মেনসুরেশন বলে যে একটা শাস্ত্র আছে, সেটা নিয়ে তিনি কাজ করেছেন। ত্রিকোণমিতি তিনি ভালো জানতেন, অঙ্কের লোক ছিলেন কিছুটা, কিন্তু কবিতার প্রতি তার একটা বেশ ভালো আগ্রহ ছিল। এবং তার উৎসাহে আমি প্রথম যে কবিতা লিখি, এটা হচ্ছে আমার কবিতার সাথে সংযোগ, একটা দেশাত্মবোধক কবিতা লিখি। আমি তখন 4র্থ শ্রেণীর ছাত্র, এবং সৌভাগ্যক্রমে আমার এই দেশাত্মবোধক কবিতাখানা প্রকাশিত হয়েছিল আমাদের স্কুলের এক ম্যাগাজিনে। এবং সেখান থেকে আমি আমার এই ক্ষুদে কবি জীবনের শুরু হয়। তারপরে প্রচুর কবিতা লিখেছি আমি যখন 5ম, 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর ছাত্র। 8ম শ্রেণীতে যখন পড়লাম, তখন আমার মনে হলো যে আমি ইংরেজিতেও বোধহয় কবিতা লিখতে পারবো, এবং লেখা শুরু করলাম ইংরেজিতে। এবং কবিতা লিখতে গিয়ে দেখলাম যে একটা কবিতার ছোট্ট বই হয়তো বের করা সম্ভব। আমার বাবার সহকর্মী, যাকে আমি চাচা বলতাম, তিনি তখন ফরিদপুরের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের অ্যাকাউন্টস অফিসার ছিলেন। তিনি, তার উদ্যোগে এবং সহযোগিতায় আমি একটা ছোট্ট কবিতার বই বের করি, ছাপানো হয় ফরিদপুর থেকে। ফরিদপুর সেই ছাপানো সেই কবিতার বইয়ের নাম হচ্ছে স্পার্ক অফ ডিপ লাভ। আমি যখন 8ম শ্রেণীর ছাত্র, তখন এটা বের হয়। সে বইটা আছে আপনার কাছে? সেই বইটা নেই যদিও, সেই বইটা আমার মায়ের কাছে আছে, উনি ঢাকায় এখন, তিনি রেখেছেন সংগ্রহ করে। হ্যাঁ, পরে অবশ্যই আবার তারপরে অল্প বয়সে 17, মানে যখন টিনেজার, তখনও ইংরেজি কবিতা অব্যাহত ছিল, এবং ইংরেজি কবিতা লিখেছি আমি তখন, এবং ইংরেজি কবিতার বইও বেরিয়েছে। এবং সেটা টিনেজার যখন ছিলাম তখনই, মানে 18 বছর বয়সে ইংরেজি কবিতার একটা বই বের হয়। সেই বইটা আমি খুঁজে পেয়েছি। আমি কি সে বইটা দেখাতে পারি? বইটার হ্যাঁ, অবশ্যই, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। একটা ইতিহাস, কারণ আমাকে আমার কবিতার এই যে এই বইটার নাম হচ্ছে, বইটার মধ্যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। এই বইটা পড়েছিল একটা জায়গায়, আমি এটা আবিষ্কার করি বছর 2-3 আগে, যে এই সেই পুরাতন বইটা এখন পাওয়া গেছে। এর নাম হচ্ছে ক্রোম্যাটনস। 18 বছর বয়সের এই কবিতার আমার বই বেরোয়, এবং কবিতার এর ভেতরে যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলো লিখিত হয়েছে ধরেন আমার বয়স যখন 15, 16 এবং 17, এই 3 বছরের। তো এখান থেকে একটা কবিতা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবং অবশ্যই পেছনে কবিতার সাথে আমার যে সংযোগের ইতিহাসের প্রেক্ষিতে, এবং এই কবিতাটা আমি লিখেছিলাম তখন জীবনানন্দ দাশ আমি খুব পড়তাম তখন, এখনো পড়ি, আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ। এবং এই কবিতাটা জীবনানন্দ দাশ প্রভাবিত কবিতা, আমি আগের থেকেই বলে দিচ্ছি। এই কবিতার নাম হচ্ছে নাইট আফটার 18 years। And after 18 years, again there was a stiller night. The wild and unrestrained monsoon sprang up spasmodically at 12 o'clock with cholinergic hyperactivity. The mosquito net had swollen like an inflated balloon
tending to wing upward to have an approximation of loftiness to the fuzzy lemon blue stars. I had a pathological anxiety that escapes the series of medical explanations and the catatonic dementia precox, for the night dragged me to an old street concretized with the feet of passing years of remote reminiscences. And after 18 years again, there was a stellar night. The bedimmed gray faces like dark phantoms stirred up with some memorable receding torsos. The stars had the spheroid gleams of these dew-soaked eyes of the loverlights nesting onto the top of the branching palm in an asphalt night, and the sky was glistening with lunar light like a dazzling tiger skin. After 18 years, a wonderful night there was. The frosts had been splintered like synclines of rocks. The dead, morbid image of a girl had some rare and absorbing movements. Was it to raise an earthquake-rocked monument of love? Was it to oscillate the diastrophic sway again in her? But my nerves were jaded and wrinkled, feet benumbed with the languor of years, movements paralyzed to the metamorphosis of hard conglomerates. And after 18 years, again there was a stellar night. Intense blue nocturnal oppression had torn my entity into some fractions, but still, the desire to be formed as a compact whole burns wild, for I have had a glimpse of a resurrection in the flaming beauty of your eyes. ছেড়ে ছিল ধন্যবাদ আসর ভাই। হুম। আসর ভাই, আমরা মূল অনুষ্ঠানে, যেহেতু এটা আজকে আপনার অনুবাদের কবিতা এবং আপনার নিজের কবিতা, অনুদিত কবিতা এবং অনুবাদ একটা বড় প্রসঙ্গ জুড়ে থাকবে মূল আলোচনায়, তাহলে আমি সবার প্রথমে আপনাকে আপনার দর্শনাখ্যান বই থেকে একটু পড়ে সেখান থেকে একটি প্রশ্ন করতে চাই। ধন্যবাদ। তো আপনি দর্শনাখ্যানের বইটা শুরু করেছেন ভাষা নামক একটি শব্দ দিয়ে, যেটা ভাষা নিয়ে আপনি ওখানে অনেক কিছু বলেছেন। তো সেখানে অ্যান্টনিও গ্রামসির প্রিজনস নোটবুকস থেকেও বলেছেন যে প্রতিটি ভাষাই একটি বিশ্ববিখ্যাত ও সংস্কৃতির উপাদান ধারণ করে থাকে। এখন সেই ভাষারও আবার নানান ধরনের আপনি বলেছেন যে ত্রিমাত্রিক মধ্যস্থতা থাকে। এখন সেই ত্রিমাত্রিক মধ্যস্থতার মধ্যে আপনি বলছেন যে সেই মধ্যস্থতা নিজের সঙ্গে চৈতন্যের সঙ্গে বস্তু জগতের এবং বস্তু জগতের সঙ্গে নিজের। আবার সেই একই জায়গায় আপনি লালন ফকিরকে উদ্ধৃতি করেছেন এবং সেখানে বলেছেন যে লালন মনে করেন দেহ হচ্ছে ভাষার আবাসভূমি বা ভাষার চাষবাসের ক্ষেত্র। এক অর্থে যেখানে দেহ নেই সেখানে ভাষাও নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে অনুদিত হলে ভাষার তো পরিবর্তন হয়, এখন সেক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? সেখানে দেহ বিনির্মিত হয়। তাহলে ভাষার দেহতত্ত্বের কথা লালন বলেছেন। লালনকে আমি এখানে এনেছি এই কারণেই যে লালন ভাষার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে তিনি তার কাজের ভেতর দিয়ে সম্প্রসারিত করেছেন। তিনি ভাষার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে পরখ করেছেন এবং মুখের ভাষা, যেটাকে আমরা বলি, ভাষা তো বিভিন্ন ভাবে কাজ করে। মুখের যে ভাষা, সেই ভাষার সীমাবদ্ধতাকেও লালন দেখিয়ে গেছেন, যেই কারণে লালনের কথাটা এভাবে আসে বাগেন্দ্রীয় না সম্ভবে। কবিতা হচ্ছে যাকে নাম দেয়া যায় না, কবিতায় যাকে আমরা কখনো আগে ঠিক অভিজ্ঞতায় আনতে পারিনি, তাকে আবারও অভিজ্ঞতায় আনার জন্য যে ভাষা ব্যবহার করা হয়, সেই ভাষার আরেক নাম হচ্ছে কবিতার ভাষা, এইভাবেও বলা যায়। যদিও কবিতার ভাষার বৈশিষ্ট্য এটি, একমাত্র বৈশিষ্ট্য এটি নয়। এখন কবিতার ভাষা ভাষার সম্ভাবনাকে সম্প্রসারিত করে,
অনুবাদও ভাষার সম্ভাবনাকে সম্প্রসারিত করে বলে আমি মনে করি। এবং এখানে অনুবাদ প্রসঙ্গে বলতে গেলে বলতে হবে যে অনুবাদেও তো দেহ উপস্থিত থাকে অবশ্যই, কারণ অনুবাদ ভাষা ছাড়া তো সম্ভব নয়। এটি হচ্ছে একটি ভাষা থেকে আরেকটি ভাষায় যাওয়া, এটি হচ্ছে অনুবাদ। তো সহজ করে যদি বলা যায়, একটি ভাষা থেকে আপনি আরেকটি ভাষায় যাবেন। এন্ড দুটি ভাষা কিন্তু এক নয়, দুটি ভাষা অভিন্ন নয়, দুটি ভাষার দুই ধরনের বৈশিষ্ট্য আছে। অর্থাৎ একটি ভাষায় রচনা, একটা রচনা তাকে আরেকটি বৈশিষ্ট্য সম্পন্ন ভাষায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে রূপান্তরটা ঘটছে, সেই রূপান্তরটাও এক ধরনের মধ্যস্থতা, এবং সেই মধ্যস্থতায় দেহের ভূমিকা তো অবশ্যই থাকে। এটি আমি বলবো যে মধ্যস্থতার দেহতত্ত্ব। আচ্ছা, এখন এই কথা বলার পর এবার আরেকটু সহজ করে কথাটা বলা দরকার যে অনুবাদ কিন্তু আসলে, অনুবাদের উদ্দেশ্য কিন্তু যে মূল ভাষা, সে মূল ভাষাকে একেবারে পুরোপুরি পুনরুৎপাদন করা, এটা কিন্তু অনুবাদের উদ্দেশ্য না, এবং সেটা হতেই পারে না। এর জন্য এটাকে বলা হয় অনুবাদ, ঠিক বাদ নয়, বাদের অনু। সুতরাং এটি অনুবাদ যদি অনুবাদই হয়, তাহলে সেখানে মূলের সাথে তার যে সম্পূর্ণ মিল থাকতে হবে এমন কোনো কথা নেই, আমি এটাও মনে করি। এবং অনুবাদ কখনোই সম্পূর্ণ মূলকে উৎপাদন করতে পারে না, সেটি অসম্ভব। তাহলে অনুবাদ কি করে? অনুবাদ তার কাজ করে। এই জন্য আমি এভাবেও বলি যে আম গাছের কাছে আপনি যদি বলেন কাঁঠাল পাওয়া যাচ্ছে না কেন, তাহলে তো একটা সমস্যা। অনুবাদকে অনুবাদ হিসেবেই দেখতে হবে। এবং এই কথাটা আমার একজন প্রিয় অনুবাদ তাত্ত্বিক এবং প্রিয় তাত্ত্বিক, মার্ক্সবাদী সাংস্কৃতিক তাত্ত্বিক, জার্মান তাত্ত্বিক ওয়াল্টার বেঞ্জামিন বলেছেন তার একটা বিখ্যাত রচনায়, যে রচনাকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক মনে করি, যার শিরোনাম হচ্ছে দ্য টাস্ক অফ দ্য ট্রান্সলেটর। তিনি বলছেন যে অনুবাদ নিজেই একটা ফর্ম, এবং এই অনুবাদ তার আপেক্ষিক সার্বভৌমত্ব দাবি করতে পারে। আমি ওয়াল্টার বেঞ্জামিনকে একটু টেনে এভাবে বলবো যে অনুবাদ নিজেই একটি আপেক্ষিক সার্বভৌম শিল্পের কাজ। আমি কিন্তু তথাকথিত মৌলিক রচনার সঙ্গে অনুবাদের যে হায়ারার্কি, সে হায়ারার্কিকে বিশ্বাস করি না। যে আমরা মনে করি যে মৌলিক কাজই হচ্ছে প্রধান এবং অনুবাদ অপ্রধান, এইভাবে একটা দেখার একটা সনাতন পদ্ধতি তৈরি হয়ে গেছে। আমি সেই পদ্ধতির বিপরীতে দাঁড়িয়ে আমি অনুবাদকে দেখি, কারণ আমি দেখেছি যে অসাধারণ ভালো কিছু অনুবাদ আছে। এমনকি অনুবাদ এমনও হয়েছে যে অনুবাদ মূলকে আরো ইমপ্রুভ করে ফেলেছে, এরকমও হয়েছে। সুতরাং অনুবাদের কাজও তো আবার এক ধরনের না। যেমন সমস্ত কবিতায়, খালি কবিতা লিখলেই সমস্ত কবিতা ভালো কবিতা, তা তো নয়। একইভাবে সমস্ত অনুবাদই যে ভালো অনুবাদ তা নয়। কিন্তু ভালো অনুবাদ তো হয়েছে পৃথিবীতে, না হলে আমরা কি করে হোমারকে মহান কবি হিসেবে চিহ্নিত করি? এবং শুধু বাংলাদেশে না, শুধু ভারতে না, সারা পৃথিবী ব্যাপী বলা হয় যে হোমার একজন মহাকবি এবং মহান কবিও। এই হোমারকে কি সবাই তার মূল গ্রিক ভাষায় পড়েন? আমার তো মনে হয় না। আমি তো গ্রিক ভাষা একটু একটু জানি, কিন্তু আমি গ্রিক ভাষায় হোমার পড়েছি, হোমার অনুবাদ হোমারের স্বাদ নিয়েছি তা তো না। আমি হোমার পড়েছি ইংরেজি ভাষায়, সুতরাং অনুবাদে পড়েছি। আমরা বলি দান্তে একজন মহান কবি, মহাকবি এবং মহান কবি। তিনি মহাকাব্য লিখেছেন ডিভিনা কমেডিয়া, এবং তিনি মহাকাব্যে এইভাবে কথা বলেন, ইল পান্তো আকুই তুত্তি লি টেম্পি সন প্রেজেন্টি। এটা এত সুন্দর, এই যে ধ্বনি মাধুর্য, ইতালীয় ভাষার ধ্বনি মাধুর্য, এটা ইংরেজিতে যখন অনুবাদ করা হয় এরকম আসে যে টাইম পাস্ট অ্যান্ড টাইম ফিউচার আর অল কন্টেইনড ইন টাইম প্রেজেন্ট। টি.এস. এলিয়ট ঠিক খানিকটা অনুবাদ করে এইভাবে তার বিখ্যাত কবিতা 4 কোয়ার্টেটসে এই দান্তের লাইনগুলো ব্যবহার করেছেন। কিন্তু এটা তো মূল যে ভাষা, অর্থাৎ ইতালীয় ভাষার ধ্বনি বৈশিষ্ট্য, তার যে পুনরুৎপাদন ঘটেছে সেটা অবশ্যই বলা যাবে। মানে ধ্বনি তার পুনরুৎপাদন ঘটেনি, এটাই বলা যাবে। কেমন? টি.এস. এলিয়টের 4 কোয়ার্টার্সে। তো যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে এই অনুবাদেই তো আমরা পড়ি, ইংরেজি অনুবাদেই আমরা দান্তে পড়েছি, ইংরেজি অনুবাদে আমরা বলি জার্মান কবি গেটে একজন মহান কবি। তো সুতরাং ভালো অনুবাদ যে হয়েছে সে তো আমরা জানি। ভালো অনুবাদের কারণেই আমরা পৃথিবীর বিভিন্ন জায়গার সাহিত্য পড়তে পারছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনুবাদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে যেমন শিল্প কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাংস্কৃতিক সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে ভূমিকা রাখে। এটি এইভাবেই পড়বো। মূলত অনুবাদই হচ্ছে কি একটা আরেকটা অন্য শিল্প, যখন এক ভাষা থেকে আরেক ভাষায় অনুদিত হয়ে যাচ্ছে, সেটাও আরেকটা মূল কাজ হিসেবে আপনি দেখছেন। সেটি তার আপেক্ষিক সার্বভৌমত্ব আছে, মানে সেও একটি নিজের কাজ হয়ে দাঁড়ায়। কবিতার অনুবাদ যদি দেখেন আপনি, ভালো অনুবাদ, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ওটাকে ঠিক অনুবাদ মনে হচ্ছে না। বলে না যে ঠিক অনুবাদ মনে হচ্ছে না, মানেটা
যাচ্ছে যেটা একটা কবিতা হয়ে উঠেছে। তো সেটা হওয়ার সম্ভাবনা আছে এবং হয়েছেও তো। এরকম পৃথিবীতে এরকম অনুবাদের নমুনা আমরা দেখেছি, অনুবাদের প্রমাণ রয়েছে। তো সুতরাং আমি মনে করি যে হ্যাঁ, অনুবাদের একটা আপেক্ষিক সার্বভৌমত্ব আছে, সেটা তো অবশ্যই বলতে হবে। এবং অনুবাদকে আমি সেই কারণে খুব গুরুত্বপূর্ণ কাজ মনে করি, গুরুত্বপূর্ণ কাজ মনে করি। এটি আরেকটা কথা বলা হয়, সেটি হচ্ছে সেটিও একটা প্রথাসিদ্ধ কথা, সনাতন কথা, ক্লিশের মতো শোনায়, বলতে হবে অবশ্যই। সেটি হচ্ছে যে কবিতার অনুবাদ হয় না, মানে অনুবাদ করতে গিয়ে যা হারায় তাই হচ্ছে কবিতা। অনেকে রবার্ট ফ্রস্টের সুবাদে কথাটা উচ্চারণ করেন এবং অনুবাদকে খাটো করার জন্য কথাটা বলা হয়। আর কবিতার কি অনুবাদ হয়? হয় না। যা আসলে ভালো কবিতার অনুবাদ তো আরো হয় না, এরকম একটা ধারণা আছে। কিন্তু এর বিপরীত ধারণাও কিন্তু পৃথিবীতে এসছে, যেগুলোকে কোনোভাবেই কম কনভিন্সিং মনে হয় না। যেমন এই ওয়াল্টার বেঞ্জামিনের পথ ধরেই কিছুটা, কিন্তু সম্পূর্ণ না। আলান বাদিও মনে করেন যে একটা কবিতা যত ভালো, সেই কবিতা তত বেশি অনুবাদযোগ্য। আমি তার সাথে একমত। আলান বাদিও আমার কমরেড এবং তার সাথে আমার আলোচনাও হয়েছে। আলান বাদি হচ্ছে ফরাসি দার্শনিক, যিনি দর্শন ছাড়াও কাব্যতত্ত্ব, নন্দন তত্ত্ব, সৌন্দর্য তত্ত্ব ইত্যাদি নিয়ে বিস্তর লিখেছেন এবং তার একটা গুরুত্বপূর্ণ বইয়ের কথা এখানে উল্লেখ করতে হয় এই প্রসঙ্গে। বইটির নাম হচ্ছে দি এজ অফ দি পোয়েটস এবং এখানে তিনি কবিতার অনুবাদ নিয়েও কথা বলেছেন। তার আরেকটি কাজের নাম উল্লেখ করতে হয়, যার নাম ইন এস্থেটিক্স, এস্থেটিক্স না, ইন এস্থেটিক্স। হ্যাঁ, সেখানেও তিনি অনুবাদ নিয়ে কথা বলেছেন এবং অনুবাদ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন, বোঝাচ্ছেন, এবং আলোচনাতেও এটা এসছে, আমি তার সাথে আলোচনাও করেছিলাম এটা নিয়ে। তিনি যখন আমার শহরে এসেছিলেন, গ্র্যান্ড র্যাপিড শহরে, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, যার কথা হৃদয় উল্লেখ করেছে, গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ, সেই গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ এর তিনি এক সময় সভাপতি ছিলেন, আমি সহসভাপতি। তো একসঙ্গে আমাদের কাজ করার একটা অভিজ্ঞতা আছে। তো তিনি মনে করেন যে অনুবাদ হচ্ছে গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, এবং যে কবিতা যত ভালো, সেই কবিতা যেন তত বেশি অনুবাদযোগ্য, মানে সেই কবিতা অনুদিত হতে থাকেই। যে কারণে আমরা বলি যে 103টি ভাষা, বা ধরা যাক যে 30টি বেশি ভাষায় অনুদিত হয়েছে এই কবিতাটা। কেমন? এই কবিতাটা ভালো বলেই এর অনুবাদ যোগ্যতা আছে, মানে একে বিভিন্নভাবে অনুবাদ করা যায়, কারণ সেই কবিতার সেই স্থিতিস্থাপকতা আছে। কবিতার ভাষাটাই এমন যে এটা অনন্তভাবে অনুবাদযোগ্য। সঠিক অনুবাদ কিনা সেটা অন্য প্রসঙ্গ। সেই জন্য তিনি এইভাবে বলেন যে যে কবিতা যতই ভালো, সেই কবিতা তত বেশি অনুবাদযোগ্য। যে কারণে এটাকে আমরা এখনো অনুবাদ করে চলেছি, জার্মান থেকে শুধু ইংরেজিতে না, জার্মান থেকে ফরাসিতে না, জার্মান থেকে উর্দুতে, এবং জার্মান থেকে ফার্সিতে, গেটের ফার্সিতে তো অনুবাদ হয়েছে আগেই, হ্যাঁ, এবং বাংলাতেও গেটে অনুবাদ করেছে আমাদের এক সময়ের কমরেড এবং শিক্ষক আহমদ সাফা, তিনিও গেটেকে অনুবাদ করেছেন, যদি ইংরেজি থেকে তিনি করেছেন, কিছুটা পরে জার্মান শিখেছিলেন, সেটারও সাহায্য নিয়ে তিনি করেছেন। সুতরাং ফাউস্টের যে অনুবাদের কথা বলছি, সেটা করেছেন তিনি। তো সুতরাং কথাটাও ঠিক যে ভালো কবিতা অনুবাদযোগ্য বলে আমি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। সেই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন হঠাৎ করে আমার মাথায় চলে আসলো, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা যদি ইংরেজিতে অনুবাদ হয় বা অন্য কোনো ভাষায় অনুবাদ হয় বাংলা থেকে, তাহলে তার কবিতায় যে স্তব্ধতা, এটা কিভাবে অনুবাদ হবে? এটি সম্ভব নয়। এই জন্যই আগের কথায় ফিরে যাই যে আপনি তো ইংরেজি ভাষায় বাংলা ভাষার ধ্বনি বৈষম্য, ধ্বনি সৌন্দর্য, ধ্বনি বৈশিষ্ট্য এগুলো তো আশা করতে পারেন না। তো ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশকে রূপান্তরিত করলে সে বাংলার জীবনানন্দ দাশ সেখানে উপস্থিত হয় না, অন্য আরেক জীবনানন্দ দাশ সেখানে উপস্থিত হয়। সেটা তো আমাদেরকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। জীবনানন্দ দাশের কবিতা তো অনুবাদ করা খুবই কঠিন আমার কাছে মনে হয়, ইংরেজিতে অনুবাদ করা। সেই একই প্রসঙ্গেও অপর দিকটাও তো সেরকমই, যে ইংরেজি কোনো বিখ্যাত কবিতা যদি আমরা বাংলায় অনুদিত পড়ি, তাহলে কিন্তু আমরা মূলটাকে হয়তো ওভাবে উপলব্ধি করতে পারছি না, আমরা হয়তো তার সারাংশটা বোঝার চেষ্টা করছি। ভাবের দিক থেকে একটা কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা আছে, এবং মূল কবিতার কিছু চিহ্ন, মূল কবিতার কিছু ইঙ্গিত, সেগুলোকে সম্প্রসারিত করার একটা বিষয় আমরা লক্ষ্য করি অনুবাদে। আবারও আমি বলি যে অনুবাদের উদ্দেশ্য কিন্তু একেবারে পুরোপুরি সঠিক, একেবারে সেটার পুনরুৎপাদন তা কিন্তু নয়, এবং সেটি সম্ভব না। অনুবাদ মানে তার সংজ্ঞার্থেই এটা বুঝিয়ে দেয় যে সে ঠিক মূল না, এটাই তো।
আচ্ছা আসফর ভাই, আপনার আপনার অনুবাদ সম্পর্কে আপনার নিজের ধারণাটা আমরা জানলাম। এবার আপনার অনুদিত কোনো কবিতা যদি আমাদের একটু শোনাতেন। প্রেমের কবিতা দিয়ে শুরু করি না, বৃষ্টি নিয়ে। আমার বৃষ্টি নিয়ে দুটো প্রিয় কবিতা আছে। আচ্ছা। বৃষ্টি নিয়ে পৃথিবীতে প্রচুর কবিতা লেখা হয়েছে। আমি আমার ভাষা, বাংলা ভাষায় বৃষ্টি নিয়ে যে কবিতা আছে, অনেক কবিতা আছে, আমার অনেক প্রিয় কবিতা আছে বৃষ্টি নিয়ে। কিন্তু বাংলার বাইরে, বাংলা ভাষার বাইরে অন্য ভাষায় বৃষ্টি নিয়ে দুটো কবিতা আমাকে খুব টানে, এবং দুটোই হিস্পানি ভাষায় লিখিত হয়েছে। এবং এই দুটো কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। একটা ছোট কবিতা আর একটা নাতি দীর্ঘ কবিতা। প্রথম কবিতাটার নাম হচ্ছে, আমার তর্জমায়, বৃষ্টি হচ্ছে। আর কবিতাটা লিখেছেন মূল হিস্পানি ভাষায় ভিসেন্তে আলেজান্দ্রে। নামের উচ্চারণ অনেক সময় ভিসেন্তে আলেকজান্দ্রেও করা হয়। এবং এই ভিসেন্তে আলেকজান্দ্রে হচ্ছে স্প্যানিশ ভাষার কবি, স্পেনের কবি, এবং তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন এক সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিস্পানি সাহিত্যে, হিস্পানি কবিতায়। তো কবিতাটার নাম হচ্ছে বৃষ্টি হচ্ছে। এই সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে, আর তোমার যে ছবিটা তুলেছিলাম তাও ঝরছে আজ বৃষ্টি হয়ে। দিনটা হুট করে খুলে যায় আমার স্মৃতিতে, ভেতরে হেঁটে আসো। অথচ আমি কোনো আওয়াজ পাই না, স্মৃতি আমাকে তোমার ছবি ছাড়া দেয় না তো কিছুই। সেখানে কেবল তোমার চুম্বন ঝরছে, অথবা ঝরছে বৃষ্টি। তোমার কণ্ঠস্বর বৃষ্টি হয়ে ঝরছে, তোমার বিষণ্ণ চুম্বন বৃষ্টি হয়ে ঝরছে। গভীর চুম্বন, বৃষ্টিতে ভেজা চুম্বন, ভেজা ভেজা ঠোঁট স্মৃতিতে ভিজে ভিজে ফুঁপিয়ে কাঁপছে চুম্বন। কোন এক ছাই রং মোলায়েম আকাশ থেকে, তোমার প্রেম থেকে ঝরে বৃষ্টি। আমার স্মৃতিকে ভিজিয়ে দিয়েই বৃষ্টি পড়তে থাকে, বৃষ্টি পড়তে থাকে, অনেক নিচে চুম্বন পড়ে, ধূসর বৃষ্টি ঝরেই চলেছে, বৃষ্টি পড়ছে। দ্বিতীয় কবিতার নাম হচ্ছে বৃষ্টি বন্দনা, আর এটা লিখেছেন মূল ফরাসি ভাষায়, হিস্পানি ভাষায়, স্প্যানিশ ভাষায় পাবলো নেরুদা। আমার অত্যন্ত প্রিয় কবি, যার আমি বেশ কিছু কবিতা অনুবাদ করেছি বাংলায়। পাবলো নেরুদার কবিতা, নাম হচ্ছে বৃষ্টি বন্দনা। বৃষ্টি ফিরে এলো, আকাশ থেকে নয়, কিংবা পশ্চিম দিগন্ত থেকে নয়, সরাসরি এলো আমার শৈশব থেকে। রাত্রি ফেটে গেল, বজ্রের রোল, বারবার জোরালো আওয়াজ প্রতিটি নির্জন অলিগলি ভাসিয়ে নিল। এবং তখন বৃষ্টি এলো আমার শৈশব থেকে ফিরে। প্রথমে এক গর্জে ওঠা ঝাপটা, তারপর এক পৃথিবীর ভেজা লেজুর। বৃষ্টি, বৃষ্টি পরে টপ 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 হাজারো ফোঁটা, ভারী হাতুড়ি কিংবা রাতে কালোর পাপড়ির ভীষণ ঝুরঝুর ঝুরঝুর ঝরে পড়া। হঠাৎ করে তীব্র, পাতাগুলোকে সুঁই দিয়ে বিদ্ধ করে চলেছে। অন্য সময় সে এক ঝোড়ো আলখিল্লা নৈশব্দে ঝুরে পড়ছে। বৃষ্টি, বাতাসের সাগর, তাজা টাটকা ন্যাংটা গোলাপ, আসমানি জবান, কালো বেহালা, কেবলই সুন্দর। শৈশব থেকেই আমি তোমাকে ভালোবেসেছি, কেবল তোমার গুণের জন্য নয়, তোমার সৌন্দর্যের জন্য। আমার ক্ষয় রোগের জুতায় পা টেনে টেনে চললাম যখন ঝরঝর আকাশের ফিতেগুলো আমার মাথার উপর উন্মোচিত হলো। উপর থেকে নিয়ে এলো বাণী আমার কাছে, উৎসের কাছে, ভ্যাপসা অক্সিজেন, জঙ্গলের আজাদি। আমি জানি তুমি কতটা মঙ্গলহীন হতে পারো, ছাদের ছিদ্র পেয়ে পরিমিত ঝরঝর ফোঁটায় নামতে পারো দিনহীন গরিব মানুষের ঘরে ঘরে। ঠিক তখনই তোমার সৌন্দর্যের মুখোশ খসে পড়ে, যখন তুমি বেহেশতি বর্মের মতো নিচমনা, অথবা কাঁচের ধারালো চাকু। ঠিক সেখানেই তোমাকে আমি চিনতে শিখলাম। কিন্তু প্রেমে, তমসায় আমি তো তারপরও তোমারই ছিলাম। চোখ পুরো বন্ধ করে আশা করেছিলাম তুমি ঝরবে পৃথিবীর উপর। ভেবেছিলাম তুমি কেবল আমার কানের জন্য গাইবে গান, কারণ আমার হৃদয় প্রতিপালন করেছিল জমির নবোদ্গম, তার মঞ্জুরি। কারণ আমার হৃদয়ে সোনা রূপা তামা এক হয়, কারণ আমার হৃদয় থেকে জেগে ওঠে গমের দানা। কিন্তু তারপর তোমার প্রতি এই ভালোবাসায় মুখে রেখে যায় তিক্ত স্বাদ, আফসোসের তিক্ত স্বাদ। ঠিক গত রাতেই এইখানে সান্তিয়াগোতে নুভো লেগুয়ার বাড়িগুলো ধসে পড়লো যেন ঠুনকো ব্যাঙের ছাতা, যেন লাঞ্ছনার স্তূপ।
তোমার গমগম ভারী পদশব্দের কারণে তারা ধসে পড়লো, শিশুদের পাঁকে ডোবা কান্নার আওয়াজ, এবং দিনের পর দিন বৃষ্টি ভেজা বিছানায় চুরমার চেয়ারগুলোয় নারীরা হেসেলের অগ্নুৎসব। যেখানে তুমি কালো বৃষ্টি, জুলুমবাজ বৃষ্টি পড়তেই থাকো আমাদের দুর্দশার উপর। আমি বিশ্বাস করি আসবে একদিন, আমরা পঞ্জিকায় দাগিয়ে রাখবো সেই দিন যখন নিরাপদ চালের নিচে, শুকনো ছাদের নিচে স্বপ্ন নিয়ে ঘুমাবে মানুষেরা। সবাই ঘুমাবে যখন রাতের মাঝখানে বৃষ্টি ফিরে আসবে আমাদের শৈশব থেকে। সে গাইবে গান অন্য শিশুদের শোনানোর জন্য, আর পৃথিবীর উপর পড়তে থাকা বৃষ্টির গান আনন্দ মুখর হবে। বৃষ্টি তখন মেহনতি হবে, প্রলেতারিয়েত বৃষ্টি মজে থাকবে উর্বর পাহাড়ে পাহাড়ে, সমতলে সমতলে নতুন জীবন দেয়া নদীতে নদীতে, ফেস্টনের মতো গাঁথবে ক্ষয়ে যাওয়া চিকন গিরিঘাট সব। পাহাড়ে যা বিস্তৃতির অতলে ছিল প্রবল বাতাসের তুষারিয়া প্রবহে, কঠিন কাজে লিপ্ত হবে, নাচবে গরু বাছুরের পিঠে পিঠে, করবে গমের বসন্ত বীজকে বলবান, গোসল সারাবে গোপন অ্যামন্ড গাছগুলোর। পৃথিবীর সব প্রস্তুতিতেই পুরা দমে বৃষ্টি কৌশলী সূক্ষ্মতায় কাজ করে যাবে তার সমস্ত হাত। আর সুতো নিয়ে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, গতকালের বৃষ্টি, লনকোচ আর টেমুকোর হে বিষণ্ণ বৃষ্টি, গেয়ে যাও গান, গেয়ে যাও গান, গান গাও ছাদের ওপর, গান গাও গাছের পাতায় পাতায়, গাও গান কাপন ধরা বাতাসে বাতাসে, গান গাও আমার হৃদয়ে, গান গাও গাও আমার ইমানের ভেতর, গান গাও, গান গাও আমার ছাদে, আমার শিরায় শিরায়, আমার সারা জীবনের ভেতর দিয়ে গেয়ে যাও গান। আমি তোমাকে ডরাই না বৃষ্টি, হে বৃষ্টি যাও চলে মাটির দিকে তাক করে তোমার আর আমার গানকে এইসব বীজ নিয়ে বৃষ্টি। ধন্যবাদ আসফর ভাই, চমৎকার হয়েছে। হৃদয় ভাই, আমার মনে হচ্ছে আসফার হোসেন, এই মুহূর্তে আমরা আমাদের সাথে যে যুক্ত হওয়া দর্শকদের দু একটি মতামত দেখে আসি। দুটি প্রশ্ন আছে বটে আপনার জন্য। আপনার আশফাক স্বপন লিখেছেন যে এই আপনি যে কবিতার অনুবাদটি পড়লেন, এটি কি মূল স্প্যানিশ থেকে অনুদিত নাকি ইংরেজি থেকে? আমি অনুবাদ করার, আমার নিজের অনুবাদ করার প্রক্রিয়া নিয়ে তাহলে এখানে কিছু কথা বলতে হয়। আসলে মূল স্প্যানিশটাও আমি দেখেছি, এই কবিতা ইংরেজিতেও অনুবাদ করা হয়েছে, একজনে করেনি, একাধিক অনুবাদকেরা অনুবাদ করেছেন। আসফার হোসেন, আমি আরেকটি প্রশ্নকে এই সাথে যুক্ত করে দিতে পারি, যাতে করে আপনি দুটো প্রশ্নের কাছে একই সাথে উত্তর দিতে পারেন। জাহিদ হাসান লিখেছেন, জীবনানন্দ দাশ নিজেই তো নিজের কয়েকটি কবিতা ভাষান্তর করেছিলেন, সেখানে কি আমরা একই সাথে বাঙালি জীবনানন্দ দাশকে পাই কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ওই প্রশ্নে আসবো। জাহিদ হাসান, আপনাকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। জাহিদ হাসানের প্রশ্নের আগে আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং আমার প্রিয় লেখক আশফাক স্বপন প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরটা দেই যে আসলে কোন ভাষা থেকে আমি অনুবাদ করেছি পাবলো নেরুদার এবং ভিসেন্তে আলিয়ান্দ্রের কবিতা। আমি স্প্যানিশ ভাষা এবং ইংরেজি ভাষা দুটো রেখে আমি দেখতে চেয়েছি যে কোন ভাবে অনুবাদ করলে বাংলায় এটা সবচাইতে জমবে, এইভাবে আমি অনুবাদ করেছি। সুতরাং আমি বলবো যে একটি ভাষা না, যেহেতু এটি আগে অনুবাদ, আমার আগে তো ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, সুতরাং আমি সেই ইংরেজি ভাষাও দেখেছি, মূল হিস্পানি ভাষাও দেখেছি, দুটো পাশাপাশি রেখে তারপর আমি বাংলায় করেছি এইভাবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি যে জীবনানন্দ দাশ, আমি দেখেছি জীবনানন্দ দাশ নিজেও ইংরেজিতে অনুবাদ করেছেন, কিন্তু জীবনানন্দ দাশের ওই ইংরেজি অনুবাদগুলো সত্যি কথা বলতে কি আমার কাছে একেবারেই ভালো লাগেনি, এবং সেই ইংরেজি অনুবাদগুলো বেশ দুর্বল মনে হচ্ছে তার বাংলা অনুবাদের তুলনায়। এখন সঠিক হতে হবে সেটা আমি বলছি না, কিন্তু যখন আরেকটি ভাষায় নেওয়া হচ্ছে সেখানেও সেই ভাষায় কতটা দাঁড়াচ্ছে সেটি কিন্তু একটা দেখার বিষয়। যখন অনুবাদের কথা আসে সেই ভাষায় দাঁড়াচ্ছে কেন, ইংরেজি ভাষায় যে খুব একটা দাঁড়িয়েছে এই কথাটা আমি বলতে পারছি না, কিন্তু দেখেছি তিনিও নিজের কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন। ঠিক আসফর ভাই, আপনার একটা ইংরেজি কবিতা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন বা ইংরেজিতে কবিতা লিখেছেন? আমি বেশ কিছু, একটা সময় ছিল যখন আমি করতাম বেশি আরো, সেটা হচ্ছে যে ইংরেজিতে অনুবাদ, যেমন ধরেন বিদ্যাপতির কবিতা আমি ইংরেজিতে অনুবাদ করেছি, এবং আমি উর্দু কবিতাও ইংরেজিতে অনুবাদ করেছি, এবং ফয়েজ আহমেদের ফয়েজের কবিতা, এবং এক্ষেত্রে অবশ্য
একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উর্দু সমালোচক, উর্দু ভাষায় লিখেন, তার সহায়তাও নিয়েছি। তো আমি ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা যেগুলো ইংরেজিতে করেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। এগুলো বেরিয়েছে আসলে বেশ আগেই, রিডিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড নামে একটা বিশ্ব রচনার সংকলনে, এবং এই সংকলনটা আমি নিজেও সহ সম্পাদনা করেছিলাম। এবং আমি বিদ্যাপতির কবিতাও অনুবাদ করেছি ইংরেজিতে, সেটিও রিডিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড নামের এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, ছোট ছোট কবিতা। আমি প্রথমে ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা শেয়ার করছি। এটি বেরিয়েছে রিডিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড বলে একটা সংকলন, সেই সংকলনে। এবং হ্যাঁ, ফয়েজ আহমেদ ফয়েজের কবিতার অনুবাদ উর্দু থেকে ইংরেজিতে আনা এটা একটা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু সেক্ষেত্রে তো উর্দু ভাষা এটা ইংরেজি ভাষার দাবি মেটাবে, এটা হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আচ্ছা, প্রথম কবিতার নাম হচ্ছে লোনলিনেস। লোনলিনেস, like a good old friend, visits my house to pour wine in the evening, and we sit together waiting for the moon and for your face to sparkle in every shadow. দ্বিতীয় কবিতার শিরোনাম লাস্ট নাইট। Last night your lost memory visited my heart as spring visits the wilderness quietly, as the breeze echoes the silence of her footfalls in the desert, as peace slowly, softly descend on one's sickness. এবারের কবিতার নাম হচ্ছে ইংরেজি তর্জমায় টুনাইট। Do not strike the chord of sorrow tonight. Days burning with pain turn to ashes. Who knows what happens tomorrow? Last night is lost. Tomorrow's a frontier wiped out. Who knows if there will be another dawn? Life's nothing. It's only tonight. Tonight we can be what the gods are. Do not strike the chord of sorrow tonight. Do not repeat stories of sufferings now. Do not complain. Let your fate play its role. Do not think of tomorrows. Give a damn. Shed no tears for seasons gone by. All sighs and cries wind up their tales. Oh, do not strike the same chord again. এবারে আরেকটা কবিতা হচ্ছে, সেটার নাম হচ্ছে স্ট্যান্জা, এবং স্ট্যান্জায় এইভাবে এসছে, ইফ দ্য স্ন্যাচ, এটা একটি রাজনৈতিকভাবে লিপ্ত কবিতা, একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কবিতা মনে হচ্ছে আমার কাছে। স্ট্যান্জা, ইফ দ্য স্ন্যাচ মাই ইঙ্ক অ্যান্ড পেন, I should not complain, for I have dipped my fingers in the blood of my heart. I should not complain even if they seal my tongue, for every ring of my chain is a tongue ready to speak. আরেকটি কবিতা খানিকটা মেটাফিজিক্যাল, প্রেমও আছে কবিতার ভেতরে, এবং জীবনযাপনের যে উদ্দীপনা এবং উৎসাহ স্পষ্ট, আবার জীবনের প্রতি বিতৃষ্ণাও কিছুটা আছে। কবিতার নাম হচ্ছে মাই ইন্টারভিউ। ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা এখনো পড়ছি, আমার তর্জমায়, ইংরেজি তর্জমায়। The wall has grown all black up to the circling roof. Roads are empty, travelers all gone. Once again, my night begins to converse with its loneliness. My visitor, I feel, has come once again. Henna stains one palm, blood wets another, one eye poisons the other cures. None leaves or enters my heart's lodging. Loneliness leaves the flower of pain unwatered. Who is there to fill the cup of its wound with color? My visitor, I feel, has come once again of her own will. My old friend, her name is Death, a friend in need, yet an enemy, the murderess and the sweetheart. এবং শেষ কবিতাটা, এটা আমার অত্যন্ত প্রিয় কবিতা, নাম হচ্ছে স্পিক। ইংরেজি তর্জমায় এসছে স্পিক, বল বলে। ফয়েজ আহমেদ ফয়েজের, উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের একটা অসাধারণ কবিতা আছে।
কবিতাটা এরকম হচ্ছে, স্পিক, your lips are free. Speak, it's your own tongue. Speak, it's your own body. Speak, your life is still yours. See how in the blacksmith's shop the flame burns wild, the iron glows red, the locks open their jaws, and every chain begins to break. Speak. This brief hour is long enough before the death of body and tongue. Speak, speak, because the truth is not dead yet. Speak, speak, speak of whatever you must speak. তো এগুলো ছিল ফয়েজ আহমেদের কবিতা, আমার ইংরেজি তর্জমা। তো হৃদয় ভাই, আমি একটু ছোট করে একটা কথা বলে নিই। আমি এর মধ্যে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন কবিতার অনুবাদ নিয়ে বা অন্যান্য অনুবাদ নিয়ে, তবে আমি আমার কথা এক লাইনে একটু ছোট করে বলে দিতে চাই। আমি যেভাবে দেখি বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো লেখা অনুবাদে পড়ছেন তখন আমাদেরকে ধরেই নিতে হবে যে ওটা সম্পূর্ণ মূল থেকে মূলের রসটুকু আমরা সেই অনুবাদে পাবো না, এবং সেই অনুবাদ সেভাবেই পাঠকদের চিন্তা করা উচিত। এমন নয় যে আমি একটা কবিতা ইংরেজিতে অনুবাদিত পড়লাম এবং আমি ধরে নিলাম যে হ্যাঁ এইটাই স্প্যানিশের যেই সুর, যে ব্যঞ্জনাতে লেখা হয়েছিল আমি সেটাই পাবো। অনুবাদ সবসময় একটা মানে এই যে একটা ভাবার্থ, হ্যাঁ, যে মূল ভাবটা কবি কি বোঝাতে চেয়েছেন সেটা বিশ্বময় ছড়িয়ে দেওয়া। এইটা নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে, এটাই আমার কাছে মূল বক্তব্য। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনুষ্ঠানের শেষ 15 মিনিটে চলে এসেছি। তা হৃদয় ভাই, এখন আপনি এটাকে শেষের 15 মিনিট আমরা কিভাবে আরো উপভোগ করতে পারি সেই বিষয়ে যদি আপনার কোনো ধারণা থাকে। অবশ্যই একটি কথা আপনার সাথে যুক্ত করতে চাই রিটন, সেটি হচ্ছে যে মাঝে মাঝে আমার মনে হয় যে অনুবাদের মূল রচনার রসটা খোঁজাটাও অনেক সময় উচিত নয়। কারণ হচ্ছে এটি তো একটি অনুবাদ, আমরা জেনেই পড়ছি এবং অনুবাদের মতো করেই তাকে উপভোগ করা উচিত। আর এখন আমরা শেষ পর্যায়ে, আমরা তো আসফার হোসেনের অনুবাদের সত্তা নিয়ে কিছুটা কথা বললাম। আমরা জানি যে উনি নিজে লেখালেখি করেন, দু ভাষাতেই করেন, বাংলা ইংরেজি দু ভাষাতেই কবিতা লিখেছেন ডক্টর আসফার হোসেন। আসফার হোসেন, আপনার কাছে জানতে চাই, আপনার মৌলিক লেখাগুলো বাংলায় এবং ইংরেজিতে কি করে শুরু করলেন এবং এই মুহূর্তে কিছু লিখছেন কিনা, এবং আপনার লেখা থেকে যদি কিছু আমাদের সাথে ভাগ করে নেন। ও, আমার নিজের কবিতা এখন পড়তে হবে, তাই তো? হ্যাঁ, সেটা পড়তে হয়, আমি দেখি আমার কাছে কি কবিতার। হ্যাঁ, তবে একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করি। এই কবিতাটা তুলনামূলকভাবে ছোট কবিতা। এই কবিতাটা আমি লিখেছিলাম আমি যখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট স্কলারশিপে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমার কিছুদিন থাকার একটা সুযোগ হয়েছিল। তো সেখানে থাকার সময় আমি একদল পণ্ডিতকে দেখেছি যে কিভাবে তারা তৃতীয় বিশ্বের যে রিসোর্স এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট করছেন, এবং সেখানে যে পরিমাণ আত্মসমালোচনামূলক অবস্থান থাকার দরকার ছিল বা আমি আশা করেছিলাম কিছুটা, তা সত্যিকারের অর্থে পাইনি। এবং সেই অভিজ্ঞতা থেকে একটা কবিতা, এই কবিতার নাম হচ্ছে হার্ভার্ডের সন্ধ্যা। আমার নিজের কবিতা, নিছক বয়ান নয়। এইমাত্র ভারী অধ্যাপক এক তার নিজস্ব আঁকিমুকি থেকে উদ্ধার করলেন মধ্যযুগের চটকদার রোম্যান্স। পানের ঠোঁট লাল করা এক বুড়ি উঁকি দিল, সে মুখ তো আমারই চেনার কথা, অথচ তুমি আমাকে চিনিয়ে দিচ্ছ। মানচিত্রের রাজনীতি এখন তোমার ইঙ্গিতেই ভাঙছে গড়ছে ঠিকানা সীমানা। তোমার শেষ ফুটনোটে আমাকে সাধ্যমতো ফোটাবার আকাঙ্ক্ষা আঁচ করতেই আমি হাই তুলি। তখনও সন্ধ্যা যায়নি বুড়িয়ে হার্ভার্ডের চঞ্চল চত্বরে। পুঁথির মৌ মৌ গন্ধ মাখা বাতাসে উড়ে গেল এক পাখি, চেনা নয় বোধ করি ক্যাথির রুমালের রং গায়ে মেখে অট্টালিকার চূড়া থেকে আর এক চূড়ায় যাত্রা তার শেষ হলো। আমি হাই তুলি, তখন চলছে তোমার ছায়ানাচ অবিরাম। ঘড়ির কাঁটা ধরে খইয়ের মতো ফুটছে তোমার শব্দরা।
অথচ আমি আমার শরীরে হাত বোলাতেই আঙ্গুলে পেয়ে যাই থকথকে কালো রং, কারা যেন থেকে থেকে লেপ্টে দেয় আমার মায়ের শরীর। চিম্বুক পাহাড়ের মাথায় দুপুর উপুর করে নেওয়া রোদের ঝিলমিল রং মাখা পাখিদের আকাশ ভরা দেহ সব কালো হয়ে আসে। আমাকে তুমি চিনিয়ে দিচ্ছ আমারই ইতিহাস। অবশেষে হাই তুলতে তুলতে ওয়াইডনার লাইব্রেরির পাঁজর চেরা রাস্তা ধরে মূল ফটকের বাইরে বেরিয়ে এলেই মনে হলো কারা যেন আমাকে ঠিকঠাক মেপে নিচ্ছে। তোমাদের উনুনে তখনও চলছে আমাদের ইতিহাসের রান্না বান্না। দ্বিতীয় কবিতার খুবই ছোট কবিতা, কবিতাটার নাম হচ্ছে তোমার চোখের পাতা। তোমার চোখের পাতা এক জম্পেশে রূপক, চোখ মারতে না মারতেই পিছলে যায় চোরা চিহ্নের মতো। তোমার চোখের পাতা সন্ধ্যা কাপে অর্গানে থির থির, ঘোলাটে পারদ মুহূর্তেই চমকায়। তোমার চোখের পাতা হিসপানি মদ গাঢ় হতে হতেই থাকে ভরাট রাতের টকটকে গেলাসে। তোমার চোখের পাতা আয়নার মতো দেখে নেই মানুষের পৃথিবীতে কত মুখ আছে। তোমার চোখের পাতা মুহূর্তের উন্মিলনেই দাও দাও জ্বলতে থাকে আমার ইতিহাস। ইতিহাস নিয়ে আমার কবিতা লেখার খুব ইতিহাস আমাকে সবসময় খুব আকৃষ্ট করে। ইতিহাসের অলিগলি, ইতিহাসে উপেক্ষিত অঞ্চল, উপেক্ষিত মানুষ, ইতিহাসে যে বিষয়গুলো বাদ ফেলা হয় এবং ইতিহাস লেখার যে রাজনীতি ইত্যাদি খুব আমাকে টানে, এবং সেগুলো সেই অভিজ্ঞতা যে সেই টানার বিষয়টাও যে কবিতায় আসতে পারে সেটা আমি দেখাবার চেষ্টা করেছি। এখানে আমার একটা ছোট তুলনামূলকভাবে ছোট কবিতা আছে যার নাম হচ্ছে ইতিহাসে পাতিহাস, এবং এর তিনটে ছোট ছোট অংশ আছে। এক, অতঃপর ভরা মুহূর্তের উপচে পড়ানো শব্দ থেকে জেগে ওঠে অবেলার স্বরগ্রাম 1 2 3। উপমা লটকে গেল সেরিনার চুলে, প্রেম তখন সূর্যের মুখোমুখি, গায়ে তার ঘাম, হেঁটে যায় ইতিহাস শীষ দিয়ে ফুরফুরে মেজাজ, চোখের ভেতরে মুসা নবীর পাহাড় কাঁপে থির থির চুমুর মতো, নখের আগায় যেন নিমিষের বিদ্যুৎ। 2, ইতিহাসের পিঠে চড়ে বসেছে এ তল্লাটের নতুন মাস্তান, তেরচা করে সে পানের পিক ফেলে অজস্র হরফের উপর, স্থান ঢেপসে যায় রতিক্লান্ত কণিকার টিপের মতো, উড়ুতে চিমটি কাটে সময়, জাপানি হাইকুর মতো ইতিহাসময় পরিসরে পড়ে থাকেন ইতিহাস নিজেই। 3টি আঙুল 1 2 3 3, ইতিহাস পেচ্ছাবের ধারায় গরম জল হয়ে বেরিয়ে যাচ্ছে কানাগলির দিকে। আমাদের কানাগলি ছিল, সঙ্গে ছিল পথ। এক তরুণ কবি চারুবাবু নিয়ে কবিতা লিখেছিল, যার একটি স্তবক রহস্যের মতো চোখের সামনে ঝুলেছিল এক রত্তি মহাকাল জুড়ে। তারপরই চারুবাবু গেলেন হেঁটে হেঁটে, সেই দগদগে ঘাস শুকাতে শুকাতে মেঘনার অভিমান হলো, জলের আভাসে নদীর চিহ্ন, তার জ্বালা জিজ্ঞাসার ইতিহাস কেন পাতিহাস হলো। খুব সুন্দর, চমৎকার। আমরা আমাদের সাথে যুক্ত হওয়া দর্শক যারা মতামত জানাচ্ছেন তাদের নামগুলো একটু পড়ে দিতে চাই। আমাদের সাথে আছেন মিজান আহমেদ, সেলিনা মলি, অনুপম কর, ইলা চন্দ, সাইফ শাহিন, মান্নান খান, রিজভি জামান। তারা দেখছেন, মতামত দিচ্ছেন। যেহেতু দর্শক আপনারা দেখতে থাকুন, আপনাদের মতামতগুলো পাঠিয়ে দিন। আমরা যদিও আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আসফার ভাই, এখন আমরা কি শুনবো? এখন কি আমি কিছু মন্ত্র কায়দায় কবিতা লেখার চেষ্টা করেছিলাম, তার কিছু অংশ কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, এবং তারপরে আর একটা অনুবাদ কবিতা আপনারাও ঠিকঠাক করে দিতে চান বলে একটা অনুবাদ কবিতা আছে আমার প্রিয় কবি লাতিন ওটা আমেরিকান। খুব চমৎকার হবে। হ্যাঁ, ওটা খুব ভালো কবিতা। আমরা ওই অনুবাদ কবিতাটি দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। তার আগে আপনার এই যে ছোট কবিতাগুলো শুনে নেই মন্ত্রের মতো। আচ্ছা, কবিতা আমি মন্ত্রকে, আচ্ছা, যে কবিতার নাম পোয়েটিক্স অফ দ্য সাইন। এক চোখ ফেরাতেই দেখি পৃথিবী ঝুলে আছে গাঢ় অষ্টকের মতো, ধরতেই
8টি পংক্তি তরমুজের মতো ফেটে যায়। প্রথম পংক্তিতে লেখা আছে, এখানে সূর্য সূচের মতো চিকন রশ্মিতে গেঁথে ফেলেছে ঘাস, মাটি, নীল চোখ, গাঙের শরীর। দ্বিতীয় পংক্তি, উপমা বিদ্ধ চাঁদ, পিঠে তার ভাঁজ করা চিহ্নের মতো পিছলে যাওয়া শ্যাওলা। তৃতীয় পংক্তি তীরের মতো, মানুষের ভালোবাসার কথা বলে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পংক্তি ত্রিভুজের মতো, নাম না দেয়া ভূখণ্ডের ত্রিসীমানা আঁকে। সাতের পংক্তি মানেই স্বপ্নের ভেতরে হা করা দরজা, বাইরে তার অনেক মাঠ, অনেক দিগন্ত। অষ্টম পংক্তি, একটি আবছা রেখা মুছে ফেললেই পারো, তবে চিহ্ন মোছারও চিহ্ন থাকে অবশেষে। 2, বলে দিচ্ছি, আমার এই তেরচা ডিজাইন তোমার কোনো ক্ষতি করবে না, তবে তোমায় সঙ্গে নেবে। কমল, কুমুদি, মালতী, সেউতি মানেই পাপড়ির ধীর প্যাঁচ, যা তোমার সঙ্গে যাবে। সবুজ পিরহানে নক্ষত্রের মতো ফুটে ওঠা বিন্দু বিন্দু চিহ্নগুলো প্রবালের রক্তাভ নৈশব্দ জড়ো করে তাকে ধ্বনিপুঞ্জের সম্ভারে সঁপে দেবে, যেন সময়ের গভীর থেকে উঠে আসবে ইতিহাসের চিন্তা চিত্র একের পর এক। আর এভাবে তোমাকে ভোলাবে তারা, যেমন ভোলাবে তোমায় মিহিন সুরে ভালোবাসা। এভাবে সঙ্গে যাবে অনেক দৃশ্য, তবে তুলে রেখে দেব একটি চিহ্ন, পৃথিবীর অন্তিম কৌতূহল। 3, পাবলো নেরুদা, ইন্টারটেক্সটের অন্বেষণে। পাবলো নেরুদার ছায়ায় পুরনো দিনের স্বপ্নের মতো একটি সাদা হাত বক হয়ে উড়ে যায়। উড়ে যায় সে ঐতিহাসিক মুহূর্তের মতো থমকে থাকা নীলাভ মেঘের দিকে, আবার ফিরে আসে, তখন সে নিরঞ্জন। একটি সাদা হাতের মতো নগ্ন তুমি, নির্যাস পৃথিবীর। একটি সাদা হাতের মতো নিরঞ্জন তুমি। তুমি তোমার আছে সময়ের মখমলে জড়িয়ে থাকা নিখাদ চামড়া, তুমুল ঘূর্ণির মতো উদ্দাম উরু, মাটির টসটসে রসে ভেজা ঘাসের সবুজ গন্ধ, আতপ চালের মতো ধবধবে হাদা স্বাদ। তোমার শরীরে চাঁদ রেখে যায় আঁকিবুকি তার, নগ্নতায় জ্বলে ওঠো তুমি। আর এভাবে কানু ঘোষালের মতো ঝিম মেরে বসে থাকা সময়কে চমকে দাও তুমি। আর তোমার বান ডাকা উদম শরীরে দিক ভাঙা নাবিক আমি খুঁজে ফিরি নক্ষত্রমালা। নগ্ন দেহ তোমার দাঁড়িয়ে থাকে সোনালী মন্দির এক গ্রীষ্মের স্থির অখণ্ডতা। 4, দেখবে এখানে পা রাখার আগে তুমি চলে গেছো দূর সময়ের শিলালিপির মতো অচেনা অন্য নগরীতে। সেখানে নিঃসময় অরণ্যে একটি পাহাড়ি বৃক্ষ শূন্যতার সঙ্গে সংলাপে আবিষ্কার করছে তার নিস্পৃহ অবস্থান। বৃক্ষের মাতৃভাষা পড়তে চেয়েছে এক তরুণ কবি, আর ভাষা তাকে ধ্যানমগ্ন করেছে, কিন্তু পৃথিবীতে কোনো ধ্যান নেই, আছে কেবল আচ্ছন্ন হওয়ার আরশি নগর। নগর তোমাকে ডাকে, নগরী তোমার পাকে টানে, যেতে না চাইলে তুমি হয়ে পড়ো প্রত্যঙ্গবিহীন। আসলে তোমার কোনো দর্পণ নেই, তোমাকে তোমার সঙ্গে দেখা করতে হয় আকাশের নিচে। একটু করে তোমাকেই উস্কে দেয় তোমার গাঢ় অনুপস্থিতি। তুমি দেখতে পাও গুটি বসন্তের মতো ছেয়ে যাওয়া অসংখ্য চিহ্ন ভরা লালনের মুখের মতো উদ্ভাসিত টেক্সট, যেখানে অজস্র ক্রস রেফারেন্সের কাটতি। তুমি শুনতে পাও নদীর নিভু নিভু জলা জলা জোনাকি জল চিরে বেরিয়ে আসা সান্ধ্য সিম্ফনি, রসুনের খোসার মতো মসৃণ স্বরবর্ণ। যখন শীত শীত রাতে লম্ভরা আকাশ গা ছেড়ে দিয়ে তোমার অনুপস্থিতিকেই জড়িয়ে ধরে, তোমাকে এভাবেই ধীরে 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 নগর থেকে নগরে, অরণ্য থেকে অরণ্যে, বৃক্ষ থেকে বৃক্ষে, এক পা থেকে অন্য পায়ে ঘুরে বেড়াতে হয় চিহ্ন চোর ধরতে ধরতে। কিন্তু ইতিহাসের বাইরে কোনো চিহ্ন নেই, পৃথিবীতে কোনো স্থির চিহ্ন নেই যাকে দেখে বলা যায় এই যে তুমি। 5, পল এলুয়ার অনুসরণে। আমি ভেবেছিলাম গভীরতাকে কাঁচের টুকরোর মতো খান খান করে ভেঙে ফেলে দেব নিঃশব্দের টলমল জলে। ধনীরা প্রাগৈতিহাসিক ছায়াভূতের মতো ভিড় করে আমার নিভৃত কারাগারে। কুমারী দরজা ভেজিয়ে শুয়ে থাকি আমি একজন অত্যন্ত যুক্তিনিষ্ঠ মৃত মানুষের মতো।
যে জানে কিভাবে ধীরে ধীরে মরে যেতে হয়। একজন মৃত মানুষের নগ্ন নেতি, ছাই ও প্রেম ঝলসে উঠে মুহূর্তের বিলোপ চিহ্নে, মনে হয় রক্তের চেয়ে নির্জনতায় জীবনের কাছাকাছি। আমি ভেবেছিলাম জীবনকে টুকরো টুকরো করে ভেঙে দেব প্রবাহিত মুহূর্তের মধ্যে, মৃত্যুর সঙ্গে মৃত্যুকে বদলাবো, শূন্যতাকে ফিরিয়ে দেব এ হৃদয়, আর জীবনকে ফিরিয়ে দেব শূন্যতা। ভেবেছিলাম একটি চিহ্নের মতো ঝলসে উঠবে তুমি, তুমি ছায়ারা সমর্পণ করবে নাশপাতির ঘ্রাণ ভরা শরীরে, সারা পৃথিবী লুকুবে তোমার মাংসের ভেতরে, ব্রহ্মের মন্ত্র উচ্চারিত হবে মিলনে। তবুও মিলন গলে যায় গাঢ় অনুপস্থিতির উত্তাপে। মিলন মানেই যা আছে তাকে যা নেই তা দিয়ে স্পর্শ করা। মিলন মানেই যা লুকিয়ে থাকে তাকেই অজস্র ঘাসের মতো ছড়িয়ে থাকা ইতিহাসে মেলে ধরা। 6 এলো সিসিফাসের দৌহিত্র বেলেরোফোন। করিন্থ ভাসে ভেলার মতো মেঘের নদীতে, খুন ঝরে হরপের উপর টুপটাপ টুপটাপ ঝরে খুন বেলারুসের। আর বেলারুস খুন ঝরায়, রাজা নাচে, ধেই ধেই রাজ্য যায় ভেসে। পিটাস প্রেমিক নক্ষত্রের নীল আগুনে প্রেম প্রেম খেলা খেলে বেলেরোফোনের আততায়ী আলিঙ্গনে। চিহ্ন ভাসে চিহ্নের বিনাশে। 7 শেষের দিকে এসেছি। ভুরুর মতো কালো কার্ভের ওঠে নামে চিহ্ন, যার ভেতরে তুমি থাকো। একটু একটু করে তোমাকে পড়ে নিতে হয়, তারপর তুমি নিভে যাও নিঃশব্দ ঝাপটায়। একটি চিহ্নের জন্ম সেখানে। দপ করে আবার তুমি জ্বলে ওঠো। বিকেলের বয়সী রোদ নিভে গেলে তোমার শরীরে ঝলমল করে ওঠে নক্ষত্র। তবুও নাবিক হারাতে থাকে পথ। রাজনীতি, অর্থনীতি, সমাজ সব ডুবে যায় একটি ভূখণ্ডের। চিহ্ন থাকে, চিহ্ন ডাকে, হাত বাড়ালে চিহ্ন সরে যায়, অন্য চিহ্ন চোখের তারায় জল জল করে। হয়তো নক্ষত্র ওটা। 8 বুঝতে পারো কি এই নক্ষত্রের নগ্নতার বহর? কৈলাসের শ্যাওলা পিঠে মেখে ভাসে চাঁদ, নীল ছাই পায়ে মেখে ভাসতে থাকে নক্ষত্রেরা। ভাসতে থাকে তারা আকাশেরই আঁকা বাঁকা ইতিহাসের পথে, জীবনকে ভাঙতি পয়সার মতো গুনে গুনে। আর কতকাল মাথা নোয়ালেই কি পাবে সেই মাটির ঘ্রাণ? দোহাই দিয়ে একবার এসেছিল এইখানে বেলারুস। এক জামনীল রাত ফোঁটায় ঝরে, কপালে ঠেকে বুদবুদ ভালোবাসার ঘাম। কিছু কি পেলে এত মৃদুস্বরে? কেন এই ভালোবাসা? ঘুড়ির মতো ঘড়ি উড়ে উদ্দাম, রাত মুখ রাখে চিহ্নের চোয়ালে। চিহ্ন পাখি কেমনে আসে যায়। এবং সবশেষে চতুর্পদী কবিতা। চতুর্পদী মানে 4 লাইনের 3টে ছোট্ট কবিতা, 3টে থেকে 4টা। একটা রাজনৈতিক কবিতা, এটা বাংলাদেশে যখন 2016 সালে বাংলাদেশের ডিজিটালাইজেশনের কথা হচ্ছে, তুমুল ভাবে সরকার ডিজিটালাইজেশনের কথা বলছে একদিকে, অন্যদিকে খুবই দুঃখজনক যে মানুষের জনগণের টাকা পয়সা লুটপাট হচ্ছে। এবং সেটা কিভাবে? সেটা এটিএম মেশিন ভেঙে সেখানে প্রতারণা করে সেখান থেকেও টাকা তুলে নেওয়া হচ্ছে। তো সেই প্রেক্ষিতে লেখা একটা ছড়া মতো মনে হতে পারে, ছড়াই এক ধরনের। আমি একটা চতুর্পদী কবিতা বলছি। এটা হচ্ছে এরকম: 1 কাঁপে টাকশাল, টঙ্ক দেয় ফাল, অন্যের লুটে মাল, বালের ডিজিটাল ডিজিটাল ডিজিটাল। 2 চিহ্ন সব চোখ মারে হালায়, ধরতে ধরতে পালায় পালায়, আসফারে কয় মন হইলে উড়াল, লাভ নাই লাভ নাই লাভ নাই দিয়া শুধু ফাল। 3 বুকের মধ্যে ওঠে এখন ঢেউ, কইবার পারে কেউ, আসফারে কয় সময় ময়রা যায়, বুদ্ধি খালি তড়পায় 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 তড়পায়। এবং 4 অর্থের 49টি গলি ধরে শব্দ সব কাউমাও কাউমাও করে, আসফারে কয় প্রেম এক ফুরুত পাখি, স্পর্শ রাখে গন্ধ মাখে, চুক্তি নাই পাকাপাকি। অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনাদের এই সময়। COVID-19 না হলে আপনার এই আলোচনা আমরা আটলান্টাতে বসেই শুনতাম। এখন করোনার কারণে এই সমস্যার সম্মুখীন হতে হলো।
যাই হোক, এই এটি তো বটেই, তার উপরে সময়েরও একটি বাঁধা ধরা নিয়ম আছে, আমাদেরকে শেষ করতেই হবে। আসফার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটু যুক্ত করে দিতে চাই, আমাদেরকে দেখছেন বাংলাদেশ থেকে বাংলাদেশের অন্যতম বাচিক শিল্পী এবং প্রশিক্ষক ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি আপনার পড়ার ভঙ্গিকে পছন্দ করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন একটি ভিন্ন মাত্রার ভঙ্গি হিসেবে। উনি ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার সদয় মন্তব্যের জন্য, এবং তিনি যে ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান শুনেছেন সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা। তারপর আমাদেরকে দেখছেন আমাদের বন্ধু সেলিনা মলি, তিনি আমাদের তিনজনকেই ধন্যবাদ জানিয়েছেন এবং সুন্দর অনুষ্ঠানের জন্য। সেলিনা মলিকেও ধন্যবাদ। সেলিনা মলি একজন অত্যন্ত গুণী মানুষ, এটা আমি জানি, এবং তার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথোপকথনে আমি নিজেও যথেষ্ট উপকৃত এবং উৎসাহিত বোধ করি। তিনি উৎসাহিত করতে জানেন, এবং সেলিনা মলিকেও আমার কৃতজ্ঞতা। আমরা একেবারেই শেষ পর্যায়ে। ডক্টর আসফার হোসেন, আপনার শেষ কবিতাটা দিয়ে শেষ করব। এর আগে এই ভুবন বাংলার সাথে যুক্ত হওয়া দর্শকদের যদি কিছু বলেন, আর অবশ্যই ভুবন বাংলা আশা করে আপনাকে ভবিষ্যতে আমরা আবারও পাবো অন্য কোনো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আড্ডায় আমরা আবার মেতে উঠবো ভবিষ্যতের কোনো এক সময়। তাহলে আমি একটা ভুবন বাংলার সঙ্গে যুক্ত যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা অনুষ্ঠান দেখছেন আজকে, এই ধরনের কবিতা নিয়ে অনুষ্ঠান তো দীর্ঘ সময় হলে অনুষ্ঠান দেখার ব্যাপারটা একটা অত্যাচারের পর্যায়ে, এবং সেই ক্ষেত্রে আপনাদের এই যে আপনারা যে দেখছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শেষ করব আমার একটা প্রিয় কবির কবিতা দিয়ে, আমার তর্জমায়। উনি পেরুর কালো কবি, নাম ফ্রান্সিসকো মার্তিগার, এবং কবিতাটার নাম হচ্ছে আপনারাও তো ঠিক করে দিতে চান। এটা একটি রাজনৈতিক কবিতা, মানে এক্সপ্লিসিটলি রাজনৈতিক কবিতা। আমি মনে করি কবিতা কোনো না কোনো ভাবে রাজনৈতিক, যদি আমরা রাজনীতিকে বৃহত্তর অর্থে বিবেচনা করি। রাজনীতি মানে হচ্ছে যেখানে ক্ষমতা আছে সেখানেই রাজনীতি, যেখানে ক্ষমতা সম্পর্ক বিরাজ করে সেখানে রাজনীতি বিরাজ করে। রাজনীতির সঙ্গে ক্ষমতা সম্পর্কের যোগাযোগ একেবারে সরাসরি, এই অর্থে যে ক্ষমতা দখল করা, ক্ষমতাকে এক্সার্ট করা, ক্ষমতাকে এক্সারসাইজ করা এই রাজনীতির কাজ। এবং ভাষারও ক্ষমতা আছে। আমরা বলি না যে ঈশ্বরী ক্ষমতা, গড ইজ পাওয়ার। আমরা বলি টাকা ক্ষমতা, যে টাকার রাজনীতি আছে। ভাষাও ক্ষমতা, এটাও আমরা বলতে পারি। বলি না জ্ঞান ক্ষমতা, নলেজ ইজ পাওয়ার, সেটাও ক্ষমতা। এরকম ভাষাও, ল্যাঙ্গুয়েজ ইজ পাওয়ার টু, এটা আমরা বলি। এই অর্থে ভাষাও রাজনৈতিক। রাজনৈতিক তো বটেই। আমার একজন অত্যন্ত প্রিয় ঔপন্যাসিক বলা যেতে পারে, অত্যন্ত প্রিয় ঔপন্যাসিক, তার নাম জেমস জয়েস, এবং তিনি কবিতা সম্পর্কে বলেছিলেন, যদিও ঔপন্যাসিক কবিতা সম্পর্কে একটা কথা খুব ভালো বলেছেন, যে প্রত্যেকটা কবিতায় বিশেষ অর্থে বিদ্রোহ। কবিতা বিদ্রোহ করে কিসের বিরুদ্ধে? কবিতা বিদ্রোহ করে যে সনাতন বাস্তবতা, সনাতন বাস্তবতার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে কবিতা উপস্থিত হয়। আরেকটু যুক্ত করে আমি বলি যে হ্যাঁ, কবিতা হচ্ছে যে বিরাজমান যে ভাষিক ক্ষমতা সম্পর্ক থাকে, সেই ভাষিক ক্ষমতা সম্পর্ককে চ্যালেঞ্জ করতে থাকে কোনো না কোনো ভাবে। কবির উদ্দেশ্য থাকে তো নতুন ভাষায় কথা বলা, নতুন ভাষা তৈরি করা, এটাও কবিতা। এবং সেই ক্ষেত্রে আমার প্রিয় কবি কারা, এই প্রশ্ন যখন আসে তখন আমি এইভাবে বলি যে আমার প্রিয় কবি সম্পর্কে বলতে গেলে আমি বলি যে কবি হরফে হরফ ঘষে আগুন জ্বালান, এবং যে কবি জনপদের হাজার বছরের ইতিহাস একটি চিত্রকল্পে ঝলকে তোলেন, এবং যে কবি চিন্তাকে চিহ্নে এবং চিহ্নকে চিন্তায় ঘটনা হিসেবে নাজিল করেন, যে কবি তার বাক্যে বাক্যে ধ্বংস করেন সৃষ্টি বিরোধী প্রথা আর প্রতিষ্ঠান, এবং যে কবি অসম্ভবকে টার্গেট করে ভাষা দিয়ে নতুন দুনিয়া বানান, এবং যে কবি এমনকি নতুন ভাষা মানুষ পয়দা করার চেষ্টা করেন, সেই কবি কেবল আমার প্রিয় কবি নন, তিনি আমার নেতাও। তো আমার এই ধরনের কবির কথা আমি নজরুল ইসলামকে মনে করে, আমার প্রিয় কবি নজরুল ইসলামকে মনে করে আমি এই পংক্তিগুলো এক সময় লিখেছিলাম, এবং এই পংক্তিগুলো আমি শেয়ার করি আমার কমরেডদের সঙ্গে, বন্ধুদের সঙ্গেও। প্রিয় কবিদের সম্পর্কে বলতে, এমনি একজন প্রিয় কবি, তরুণ কবি যদিও, তার নাম হচ্ছে ফ্রান্সিসকো মার্তিগার। তার কবিতা অনুবাদ করেছি বাংলায়, আমার তর্জমায় শিরোনাম আপনারাও তো ঠিক করে দিতে চান।
আপনারাও তো ঠিক করে দিতে চান, আপনারাও জোশ চাঁদনি রাতের নামে, গুনগুন করা নক্ষত্রের গান শোনার নামে, বকচোদ বুর্জোয়া শিল্পের নামে, অনুভূতির দরজা খোলার নামে, আপন মহিমার নামে, ধরি 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 না ধরি, আচ্ছা আচ্ছা রহস্যময়তার নামে, শাড়ি বাঁধা গোসল ছাড়া পারফিউম মাখা শব্দ আর বাক্যের নামে, প্রতীকের জাল বোনার নামে, আপনাদের ঘেউ ঘেউ করা রূপকের নামে আপনারাও তো ঠিকঠাক করে দিতে চান, আপনারাও ঠিকঠাক করে দিতে চান নন্দন তত্ত্বের নামে বেয়াড়া আখ্যান সব। আপনারাও নির্বাসনে পাঠান ভালোবাসায় দরদর করে ঝরা দেহের রাত ভরা কামলা গান, জমিনের দিগন্ত ভরা আর্তনাদ, গাঙ্গের ভেতরে কলকল কলকল করা পাখির প্রেম, দাও দাও জ্বলা ইতিহাস, দরিয়া ভাঙা জবানের ঢেউ, ইতিহাসের লেখা মহাকাব্য আপনারাও নির্বাসনে পাঠান। হাতে নাতে ধরে ফেলি আপনাদেরও রাজনীতি। আপনার নক্ষত্রকে বুকের মধ্যে রাখবার চান, চাটবার চান। আপনারা চাঁদনি রাতের বাহারকে লেপের তলায় বন্ধ করবার চান। আপনারা একলাই ফুলের সুরভি বুঝবার বা বোঝাবার চান। আপনারা কাব্য করে রাজনীতিরে নাক সিটকান, ক্লাসিক্স চোদান, রুচি নিয়ে ফরফর করেন, পিকাসো কপচান, আর্ট গ্যালারিতে পাদ মারাকে বরদাস্ত করেন না। আপনারাও বুর্জোয়া নর্দন তত্ত্বের মুরব্বীরাও ঠিকঠাক করে দিতে চান সৃজনশীলতার ঠিকানা সীমানা। তাহলে আমরাও ঠিক করে দেই আপনাদের সঙ্গে তুড়ি মেরে গুরগুর 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 করা আমাদের চৌহদ্দির অবশেষ শেষ না। জীবনের গরজে যা কিছু জীবনের তাই থাকে শিল্পে। ইতিহাসের ভেতরে শব্দরা এখনো ফুরোয় নেই, শব্দরা জ্বলছে 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 জ্বলছে, শব্দরা জ্বলছে। আপনাদের সকলকেই ধন্যবাদ।